প্রতি বছর তোমার যখন ওই বাজেট হয়, বাজেটে তোমার প্রতি বছর বাজেটে তোমার সিগারেটের দাম অবশ্যই বাড়বে, আর কিছুর দাম বাড়ুক আর না বাড়ুক, ঠিক না? তো যার কারণে তোমার হচ্ছে যে এগুলো ডিসকারেজ করে যে তুমি সিগারেট খেও না। আর হচ্ছে যে কিছু কিছু শিল্প যেটা খুব দরকার, যেমন হচ্ছে পোল্ট্রি ইন্ডাস্ট্রি। পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে সবসময় ট্যাক্স কম থাকে বা ট্যাক্স হলিডে চলে। কেন কেন এই পোল্ট্রির মাংসটা বিশাল একটা প্রাণীজ আমিষের একটা ঘাটতি পূরণ করে এই পোল্ট্রি ফার্ম যেগুলো আছে। শুনতে পাচ্ছ আমার কথা? স্যার পাচ্ছি। এই কারণে এই পোল্ট্রি ফার্ম যারা করে এই ধরনের বিজনেসে সবসময় সরকার ট্যাক্স মকুব করে দেয়, তাতে করে মানুষের যে প্রাণীজ আমিষটা যেটা দরকার সেটা এখান থেকে পাচ্ছে। তারপর হচ্ছে যে মাছ চাষ যদি করে সেখানে একটা বিশাল প্রাণীজ আমিষের ফিল আপ করে, এটা একটা দেশের জন্য দরকার। সরকার এইসব জায়গায় দেখা গেল যে মাছের যে ফিড, সেই ফিড যদি ইম্পোর্ট করে সেখানে ট্যাক্স কমাই দিয়েছে সরকার, মানে ট্যাক্স নিচ্ছে না। কারণ মাছের ফিড ইম্পোর্ট করো, যাতে করে তোমার মাছ চাষে কৃষকরা আগ্রহী হবে, তারা মাছ চাষ করবে, আমার প্রাণীজ আমিষ মিলবে, আর তোমার ব্যবসা ভালো হবে, তুমি স্বাবলম্বী হবা, আমার দেশের অর্থনীতি সচল থাকবে। এইভাবে এই জায়গাগুলো ট্যাক্স কমিয়ে দিয়ে সরকার এনকারেজ করবে। আবার কি লাক্সারিয়াস গুডস যেগুলো আছে, লাক্সারিয়াস গুডস যেমন হচ্ছে কার। এখন কার হচ্ছে বাংলাদেশের রোডে এত কার, ইভেন মানুষের আরো এবিলিটি আছে কার কেনার। এখন গভর্নমেন্ট কি করে, কারের দাম কিন্তু বাংলাদেশে এসে অনেক পড়ে যায়। এই টয়োটা করোলা বা প্রিমিও বা এলিয়ন যাই বলি না কেন, এগুলোতে হচ্ছে জাপানিতে সর্বোচ্চ বাংলা টাকায় হচ্ছে 5 লাখ টাকা 6 লাখ টাকা বাংলাদেশি টাকায়, কিন্তু সে 300 400 500 পর্যন্ত ট্যাক্স। তাহলে 5 লাখ টাকায় যদি 400% যদি ট্যাক্স হয়, তাহলে 20 লাখ টাকা সেটার দাম হয়ে যাচ্ছে। তখন সরকার এইভাবে ট্যাক্স দিচ্ছে, কারণ ডিসকারেজ করছে তুমি কার নিয়ে এসো না, তোমার কার চলার দরকার নাই। যদি কার নিয়ে আসো তাহলে এত টাকা দিয়ে তোমাকে কার ইউজ করতে হবে। আরো কিছু বিষয় আছে সরকার ট্যাক্স এই কারণে ধরছে, কারটা চালাইতে কি লাগবে, ইলেকট্রিসিটি লাগবে, সরি গ্যাস লাগবে, অথবা তোমার ফুয়েল লাগবে, অয়েল লাগবে। এখন অয়েলে কিন্তু সরকার আবার ভর্তুকি দিচ্ছে। দেখা গেল যে তোমার 1 লিটার পেট্রোল বা অকটেন, 1 লিটার অকটেন সরকারের কিনতে হচ্ছে 35 টাকা দিয়ে, সরকার বিক্রি করছে 90 টাকা, বা সরকারের কিনতে হচ্ছে 100 টাকা দিয়ে, সরকার বিক্রি করছে 90 টাকা, 10 টাকা আর সরকার ভর্তুকি দিচ্ছে। তাহলে তুমি যখন 90 টাকা দিয়ে কিনছো, তাহলে তুমি যখন কার ব্যবহার করছো, তার মানে তুমি রিচ পিপলের সরকারের ভর্তুকি তুমি আবার অ্যাভিল করছো। ঠিক আছে, আমার কথাগুলো বুঝতে পারছো? তো সরকার এই কারণে কারের ইয়ের উপর সরকার কার ইম্পোর্টের উপর ডিসকারেজ করে, যে হাই ট্যাক্স ইম্পোর্ট করে। ঠিক আছে, তো তারপর গ্যাস যদি ইউজ করে, সেই গ্যাসও হচ্ছে আমাদের একটা লিমিটেড একটা অ্যাসেট। সেই অ্যাসেট এই যে যত বেশি গাড়ি থাকবে তত বেশি গ্যাস ব্যবহার করবে, আমার গ্যাস তো কমে যাবে। এই কারণে ডিসকারেজ করে লাক্সারিয়াস গুডের ক্ষেত্রে। কমোডিটি আছে, বলেন বললেন না? দেশে যদি কার উৎপাদন হয় গাড়ি, তাহলে কি ট্যাক্সের কিছুটা কম হবে কি বাইরের দেশ থেকে নিয়ে আসার? হ্যাঁ, দেশে ওই যে প্রোটেকশন অফ ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি বা প্রোটেকশন অফ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, দেশীয় শিল্প সবসময় যেন ডিসকভার্ড হয়, বিকশিত হয়, ফ্লোরিশ হয়, এই জন্য সরকার সবসময় ট্যাক্স মকুব করে রাখে। যেমন তোমরা জেনে থাকবে যে all over the Bangladesh, government is going to set up 100 economic zone, in briefly each zone. Economic zone concept হচ্ছে যে it's a zone where you can do the business with all facilities like oil, gas, electricity and the security and safety. এই জায়গাতে তোমাকে সরকার
একটা নির্দিষ্ট জায়গায় এরিয়া করে দিয়েছে, সেই জায়গায় তোমাকে সরকার ইনফ্রাস্ট্রাকচার করে দিচ্ছে, তুমি সেখানে বিজনেস করবা। তোমার সেখানে কোনো ধরনের নাই, কোনো মাস্তানি নাই, কোনো সরকার আগে ভাগে তোমাকে সেখানে দেখো। তুমি যদি এককভাবে কোথাও একটা মানে ইন্ডাস্ট্রি করতে যাও বা ফ্যাক্টরি করতে যাও, সেখানে গ্যাসের লাইন নিতে হয়, তেলের লাইন নিতে হয়, পানির লাইন নিতে হয়, ইলেকট্রিসিটি লাইন। এই ইকোনমিক জোনে সরকার সর্বপ্রথম ইলেকট্রিসিটি লাইন নিচ্ছে, গ্যাসের লাইন নিচ্ছে, পানির লাইন নিচ্ছে, সবকিছু সরকার করে রাখছে। তুমি যে শুধু খালি রেডিমেড ব্যবসা করবা, তুমি ইন্ডাস্ট্রি করবা, তোমার দরকার তা নিয়ে তুমি ব্যবসা করবা। তাহলে যে বিজনেস এনভায়রনমেন্ট এটা গভর্নমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে। আবার গভর্নমেন্ট বলে দিচ্ছে তুমি যদি আমার ইকোনমিক জোনে, আমি যে জোন নির্ধারণ করে দিয়েছি সেই জোনে যদি তুমি বিজনেস করো, আগামী 5 বছর তোমার ট্যাক্স দিতে হবে না। এটা একটা বেনিফিট। এটা গভর্নমেন্ট কেন করে? ট্যাক্স ইম্পোজ করে এই এগুলো কেন করে? এখন দেশে যদি আমার কাজ যদি উৎপাদন হয়, তাহলে কি হবে? প্রথমত যেটা হবে এমপ্লয়মেন্ট। গভর্নমেন্টের বড় চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট। যত এমপ্লয়মেন্ট হবে তত মানুষ মানে তত ভ্যালু এডিশন হবে, তত ইকোনমিক গ্রোথ হবে। অর্থনৈতিক বৃদ্ধি বলে না, যত এমপ্লয়মেন্ট হবে তত ইকোনমিক গ্রোথ হবে। সো যত প্রোডাকশন হবে তত ইকোনমিক গ্রোথ হবে। সো সরকার চায় যে তুমি যদি দেশে প্রোডাকশন করো, তাহলে তোমরা জেনে থাকবে, মনে করো যে একটা রেডিমেড গার্মেন্টস, তুমি যদি শার্ট একটা বাইরে থেকে ইম্পোর্ট করো, তাহলে সেখানে হয়তোবা 200% ট্যাক্স আছে। তার মানে ইন্ডিয়াতে যে শার্টটার দাম 500 টাকা আছে, সেটা বাংলাদেশে এসে 1500 টাকা হয়ে যাবে। আবার যখন তুমি ওই শার্টের কাপড়টা বাংলাদেশে ইম্পোর্ট করছে, তখন ট্যাক্স সরকার করে দিয়েছে যে 150%। বাংলাদেশে নিয়ে আসলে বাংলাদেশে তো সেলাই হবে, কিছুটা হলে এমপ্লয়মেন্ট হবে, বলে দিচ্ছে 150% ট্যাক্স। যখন আবার কাপড় না নিয়ে এসে সুতা নিয়ে আসতেছে, তখন বলে দিচ্ছে 50% ট্যাক্স। কারণ সুতা নিয়ে আসলে সেই সুতাটাকে কাপড়ে কনভার্ট করতে হচ্ছে, কাপড়কে আবার তোমার রেডিমেড গার্মেন্টসে কনভার্ট করতে হচ্ছে। তার মানে এই জায়গায় হিউজ ভ্যালু এডিশন হচ্ছে, হিউজ ইনভেস্টমেন্ট হচ্ছে। আর একটা ইনভেস্টমেন্টের সাথে কত মানুষ জড়িত, ইউ কান্ট। তুমি যখন একটা ইন্ডাস্ট্রি করবা, প্রথমত তুমি নিজে সেখানে জড়িত, সেখানে কিছু এমপ্লয়মেন্ট হবে, তুমি কিছু লেবার নিবা, কিছু অফিসার নিবা, কিছু এক্সিকিউটিভ নিবা, তাদের এমপ্লয়মেন্ট হবে। তুমি যে একটা ইন্ডাস্ট্রি বা একটা ফ্যাক্টরি করছো, তুমি একটা ব্যাংকের সাথে ট্রানজাকশন করবা, ব্যাংক ফ্লোরিশ হবে, ব্যাংকের সাথে কতগুলো এমপ্লয়ি আছে তারা ফ্লোরিশ হবে, তারপরে সেই ফ্যামিলি আছে, সেই ফ্যামিলি সার্ভাইভ করবে। তুমি যে পণ্যটা তৈরি করবা, সেই পণ্য ব্যবহার করে কিছু মানুষ উপকৃত হবে, বেনিফিটেড হবে। আবার তোমার যে পণ্য তৈরি হবে, সেই পণ্য তুমি হোলসেলারকে দিবে, হোলসেলার রিটেইলারকে দেবে, রিটেইলার আবার তোমাকে দেবে, আবার কতজনের তোমার এমপ্লয়মেন্টটা হবে। তাহলে এমপ্লয়মেন্ট একটা ইন্ডাস্ট্রি যদি ম্যাক্রো সেন্সে দেখা হয়, যে একটা ইন্ডাস্ট্রি হিউজ এমপ্লয়মেন্ট করে ডাইরেক্টলি এন্ড ইনডাইরেক্টলি। সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এই এমপ্লয়মেন্ট যত বেশি হবে, তত মানুষের লিভিং স্ট্যান্ডার্ড বাড়বে, তত ইকোনমিক গ্রোথ বাড়বে, ওভারঅল এই ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাক্সেলারেশন হবে। বুঝাতে পারলাম? পরীক্ষার খাতায় শুধু এই লাইন লিখবা না, যে ট্যাক্স ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গভর্নমেন্ট। সবার জন্য ইম্পর্টেন্ট, দেশের মানুষ। এই কথাটা বেশি আসবে তোমাদের খাতায়, ট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য গভর্নমেন্ট, উইথ ট্যাক্স এ গভর্নমেন্ট ক্যান নট রান। ওভারঅল আমি একটা সামগ্রিক একটু আলোচনা করলাম। আচ্ছা, এখন আসি ক্যাননস অফ ট্যাক্সেশন। ক্যাননসটা হচ্ছে ওয়ান কাইন্ড, মানে কি বলবো, ওয়ান কাইন্ড স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এটা হচ্ছে ক্যানন অফ ট্যাক্স, বা ক্যাননকে বলতে পারি প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন। একজন লেজেন্ডারি তোমার ইকোনমিস্ট, সে চারটে ক্যানন দিয়েছে। একটা হচ্ছে ইকুয়ালিটি, আর একটা হচ্ছে সার্টেনটি, আর একটা হচ্ছে ইকোনমি, আর একটা কনভেনিয়েন্স। কারেন
ট্যাক্সেশন এটা আরেকবার প্লিজ। ক্যাননস অফ ট্যাক্সেশনটা হচ্ছে তোমার প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন। একটা ট্যাক্সেশনের কেমন কোন বৈশিষ্ট্য হওয়া উচিত এইটা। অ্যাডাম স্মিথ একজন ইকোনমিস্ট, সে চারটে ক্যাননের কথা বলছে। একটা হচ্ছে ইকুয়ালিটি, সার্টেনিটি, ইকোনমি, আর একটা হচ্ছে কনভেনিয়েন্স। ইকুয়ালিটিটা বলছে সে প্রথমে, আমার ট্যাক্সেশন বা এরকম সিস্টেমে হওয়া উচিত যেন তোমার সমাজের মধ্যে যেন বৈষম্যতা, যেন আয়ের বৈষম্য মানে ক্ষমতা যেন হয়, আয়ের বৈষম্যতা, ডিসক্রিমিনেশন যেন কমে। মানে ডিসক্রিমিনেশন দিতে চাও তাহলে ধনী মানুষের উপর বেশি ট্যাক্স আরোপ করতে হবে, গরিব মানুষের উপর কম ট্যাক্স আরোপ করতে হবে, তাহলে তোমার এই আয়ের সমতাটা কিছুটা হলেও আসবে। এটা হচ্ছে ইকুয়ালিটি। তারপর একটা বলছে সার্টেনিটি। সার্টেনিটি হচ্ছে যে একজন ট্যাক্স পেয়ার, যে ট্যাক্স দিবে, সে যেন ট্যাক্সের কত টাকা ট্যাক্স দিতে হবে, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, এই ধরনের নিশ্চয়তা সে যেন পায়। সে যেন একটা অনিশ্চয়তার মধ্যে থাকে না যে না কেমন দিতে হবে, কেমন ট্যাক্স আসবে, কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, কোথায় দিতে হবে, এই নিশ্চয়তার মধ্যে যেন সে না থাকে। এই নিশ্চয়তা তাকে দিতে হবে যে তুমি এই সময় ট্যাক্স দিবা। যেমন বাংলাদেশে 30শে নভেম্বর হচ্ছে ট্যাক্স ডে, ওই দিন হচ্ছে ট্যাক্স দেওয়ার লাস্ট ডেট। 1 জুলাইয়ের পর থেকে 30শে নভেম্বরের মধ্যে ট্যাক্সটা দিতে হবে। এই যে মানুষ সবাই জানে যে 30শে নভেম্বরের মধ্যে ট্যাক্স দিতে হবে। কত টাকা ট্যাক্স দিতে হবে এটাও জানায় দেয়। প্রত্যেক বাজেটের পরেই এই সিদ্ধান্ত চলে আসে যে তোমাকে কত, তোমার আয়ের উপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, কোথায় ট্যাক্স দিতে হবে সেটাও সরকার বলে দিয়েছে। যে কোনো কর অফিসে গিয়ে তুমি ট্যাক্স দিতে পারবা, তুমি যে অঞ্চলে থাকবা সেই অঞ্চলে কর অফিসে গিয়ে তুমি ট্যাক্স পে করবে। দিস ইজ কল্ড সার্টেনিটি। কারণ যে টাকাটা দেবে সে যেন অ্যাটলিস্ট এতটুকু নিশ্চয়তা যেন পায়। ইকোনমি, ইকোনমির ক্ষেত্রে বলছে যে সরকার যে ট্যাক্স কালেক্ট করবে, এই ট্যাক্স কালেক্ট করার কালেকশনও কিছু খরচ আছে, তাই না? যেমন ট্যাক্স কালেক্টিং সুপ্রিম অথরিটি হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এনবিআর এর একটা চেয়ারম্যান আছে। এই এনবিআর এর আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, অনেক কর্মকর্তা আছে, অনেক নিম্নসারী কর্মকর্তা আছে, কর্মচারী আছে। এদেরকে বেতন দিতে হচ্ছে। তারা কি করছে? তারা ট্যাক্স কালেক্ট করছে। এখন ট্যাক্সের নীতির মধ্যে একটা অ্যাডাম স্মিথ বলছে যে তুমি ট্যাক্স কালেক্ট করতে যে, মানে একটা বাংলা প্রবাদ আছে যে খাজনার চেয়ে বাজনা যেন বেশি না হয়। তুমি 10 টাকা ট্যাক্স কালেক্ট করতে যায়, সেই জায়গায় যেন তোমার 12 টাকা, 15 টাকা বা 20 টাকা যেন খরচ না হয়। এটা হচ্ছে ক্যানন অফ ইকোনমি। মিতব্যয়িতা অবলম্বন করে তোমাকে ট্যাক্স কালেক্ট করতে হবে। তুমি ট্যাক্স কালেক্ট করতে একজন অফিসার একটা এমপ্লয়ির কাছে যায় ট্যাক্স কালেক্ট করে আসবে। একটা অফিসার সেখানে খরচ হলো 2000 টাকা, সে ট্যাক্স নিয়ে আসলো 1500 টাকা, তাহলে তো সরকারের আরো 500 টাকা লস হলো। এইটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে কনভেনিয়েন্স। কনভেনিয়েন্সটা হচ্ছে যে ট্যাক্স পে করবে সে যেন খুব সুবিধাজনক উপায়ে, খুব ভেরি কনভেনিয়েন্ট ওয়ে he or she can pay tax. এখানে সে যেন কোনো কমপ্লেক্সিটি যেন ফিল না করে। এটা হচ্ছে ক্যানন অফ কনভেনিয়েন্স। এই চারটা ক্যানন দিয়েছে অ্যাডাম স্মিথ। এছাড়া আরো কিছু ক্যানন আছে, মোটামুটি এগুলোকে ঘিরেই। যেমন হচ্ছে সিম্পলিসিটি বলছে যে ট্যাক্সিং সিস্টেমটা খুব সিম্পল হওয়া উচিত, ইলাস্টিসিটি থাকা উচিত, এক্সপেরিয়েন্সি থাকা উচিত, প্রোডাক্টিভিটি থাকা উচিত। এগুলোকে বলছে তো পড়ে নেবে। এটা হচ্ছে ক্যানন অফ ট্যাক্সেশন। এবার আমরা আসবো টাইপস অফ ট্যাক্সেশন, টাইপস অফ ট্যাক্স, ক্লাসিফিকেশন অফ ট্যাক্স। এটাতে আমরা ট্যাক্সের কত ভাগে ভাগ করব। এখানে ট্যাক্সকে প্রথমত নাম্বার দিয়ে ট্যাক্সকে ভাগ করেছে। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্স,
আর একটা হচ্ছে মাল্টিপল ট্যাক্স। সিঙ্গেল ট্যাক্সটা কি? সিঙ্গেল ট্যাক্স হচ্ছে, শব্দ আসতেছে কোথা থেকে? আচ্ছা, সিঙ্গেল ট্যাক্সটা হচ্ছে কি একটা ট্যাক্স, আর কোনো নামে নাই, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্স। মাল্টিপল ট্যাক্স হচ্ছে আমাদের দেশে মাল্টিপল ট্যাক্স আছে, যেমন ট্যাক্স, ইনকাম ট্যাক্স এটা একটা ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটা একটা ট্যাক্স, লেভি এটা একটা ট্যাক্স, কাস্টম ডিউটি এটা একটা ট্যাক্স, রেগুলারিটি ডিউটি এটা একটা ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি এটা একটা ট্যাক্স। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের নামে আছে ট্রিপল ট্যাক্স। ইলাস্টিসিটি অনুযায়ী দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ইলাস্টিক, ইনইলাস্টিক। ইলাস্টিসিটি যখন থাকবে তখন আমরা তাকে বলবো ইলাস্টিক, আর ইনইলাস্টিক মানে কি একদম ফিক্সড হাই, সেটা হচ্ছে ইনইলাস্টিক ট্যাক্স। ট্যাক্সিং অথরিটি সেন্ট্রাল আর লোকাল ট্যাক্স। সেন্ট্রালি যখন ট্যাক্স নির্ণয় হয়, যেটা যেমন একজন ইনকাম আয়ের উপর যে ট্যাক্স দেয় সেটা সেন্ট্রাল ট্যাক্স, আর লোকাল ট্যাক্স হচ্ছে ইউনিয়ন পরিষদ বাসাবাড়ির উপর যে ট্যাক্সটা নেয় সেটা হচ্ছে লোকাল ট্যাক্স। সাবজেক্ট ম্যাটারের উপর ভাগ করেছে পার্সোনাল এন্ড ইনরেম। ইমপ্যাক্ট এন্ড ইনসিডেন্স এর উপর ভাগ করেছে ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ট্যাক্স। এটা গুরুত্বপূর্ণ। ইমপ্যাক্ট এন্ড ইনসিডেন্স অনুযায়ী ভাগ করেছে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যার উপর ট্যাক্সটা বর্তাবে সেই ট্যাক্সটা পে করবে, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। যেমন ইনকামের উপর, যেমন আমাদের স্যালারির উপর, আমাদের স্যালারি ইনকামের উপর আমরা সরকারকে ট্যাক্স দেই, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। সরকার বলে দিয়েছে যে তোমার স্যালারি, তোমার বেতনের উপর তোমাকে ট্যাক্স দিতে হবে, তা আমি স্যালারি পাই, স্যালারির উপর আমি হিসাব করে ট্যাক্স দিয়ে দিই, এটা হলো ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে আমার উপর ট্যাক্স বর্তাবে, আমি আবার সিস্টেমে এটা আরেকজনের উপর বর্তায় দেব, সে আবার আরেকজনের উপর দেবে। আলটিমেটলি ইনডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে যে যে কনজিউমার, মানে একটা প্রোডাক্টের যে কনজিউমার, তাকেই এই ইনডাইরেক্ট ট্যাক্সটা পে করতে হয়। যেমন যেমন এই যে তোমার কারের কথা যেটা বললাম, কার জাপান থেকে যখন বাংলাদেশে ঢুকবে, প্রথমে তাকে সিডি দিতে হলো, কাস্টম ডিউটি দিতে হলো, ফর এক্সাম্পল ইম্পোর্ট ডিউটি দিতে হলো। এই ইম্পোর্ট ডিউটি, সিডি, এগুলো কে দিচ্ছে? এগুলো কিন্তু ইম্পোর্টার দিচ্ছে। কারণ তুমি আমি যে কার্ডটা কিনবো, কবে কিনবো, কোন কার্ডটা কিনবো, বা আমি তুমি কিনবোই কিনা, এটা কি ইম্পোর্টার জানে? একজন ইম্পোর্টার 50টা কার ইম্পোর্ট করছে, সকল প্রকার ট্যাক্স দিয়ে সে ইম্পোর্ট করছে। ওই ইম্পোর্টার যখন কস্টিং করছে কারে, তখন এই ট্যাক্স গুলি ইনক্লুড করে কিন্তু সে কস্টিং করছে। ইনক্লুড করে সে বলতেছে এই কার্ডটা 25 লাখ টাকা, 25 লাখ টাকার মধ্যে কিন্তু সব ট্যাক্স আছে। ইম্পোর্টার কিন্তু সরকারকে ট্যাক্স দিয়ে দিয়েছে। সরকার কার যখন বাংলাদেশে ঢুকেছে, এই বন্দরে কিন্তু ট্যাক্স দিয়েই কিন্তু তাকে কার্ডটা খালাস করতে হয়েছে। বন্দরে ট্যাক্স দিয়ে সে কার্ডটা খালাস করেছে, সরকার কিন্তু ট্যাক্স পায় গেছে। গাড়ি যদি সে 1 মাসও না বিক্রি করতে পারে, সরকারের দেখার বিষয় না। 2 মাসও না বিক্রি করতে, 1 বছরও না বিক্রি করতে পারে, সরকারের দেখার বিষয় না, সরকার ট্যাক্স পেয়ে গেছে। কিন্তু এই ট্যাক্সটা এখন যে ইম্পোর্টার, সে ইম্পোর্ট করে সে কি করলো, ঢাকাতে আদানটা শেষ হোক।
বলছিলাম যে ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ইনডাইরেক্ট ট্যাক্স দেখো এখন হোলসেলার সরি কি ইম্পোর্টার যখন তোমার গাড়িগুলো সেল করে দিল, মনে করো ঢাকার বিভিন্ন শোরুম বা রিটেইলারদের কাছে সেল করে দিল, রিটেইলার তার কাছ থেকে কিন্তু ট্যাক্স দিয়ে মানে ট্যাক্স সহ যে টোটাল অ্যামাউন্ট আসছে টোটাল অ্যামাউন্টটা পে করে তারপরে কিন্তু সে গাড়ি কিনলো। এবার কিন্তু ওই ট্যাক্স যেটা পে করছিল ইম্পোর্টার সে কিন্তু সে পেয়ে গেল, গাড়ির দামও পেয়ে গেল, সে একটা প্রফিটও করলো। এবার এই প্রোডাক্টটা রিটেইলারের কাছে পড়ে থাকার পর যখন কাস্টমার যখন তার কাছে পণ্যটা কিনতে গেল, সে কিন্তু যে দামে কিনেছে তার চেয়ে আবার একটা প্রফিট অ্যাড করে সে বিক্রি করলো। তাহলে সে ধরো 25 লাখ টাকা দিয়ে সে কিনেছে, সে এবার তার সাথে আরো 2 লাখ টাকা প্রফিট অ্যাড করলো, 27 লাখ টাকা। সে একজন কাস্টমার সে গাড়িটা 27 লাখ টাকা দিয়ে কিনে নিল। তাহলে আলটিমেটলি এই ট্যাক্সটা কে পে করলো বলো তো? কনজিউমার পে করলো, কাস্টমার বা কনজিউমার পে করলো। তার মানে এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। কাস্টমার ও কনজিউমার রিটেইলারকে দিল, রিটেইলার দিয়ে আসছিল কাকে? হোলসেলারকে, হোলসেলার আবার কাকে দিয়ে আসছিল? ইম্পোর্টারকে, ইম্পোর্টার দিয়েছে গভর্নমেন্টকে। ইনডাইরেক্ট ট্যাক্সের একটা উদাহরণ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট। যেমন বলি উদাহরণস্বরূপ, এই গ্রামীণ ফোনে আমরা যে রিচার্জ করছি বা মিনিট কিনছি ভ্যাট সহ, তাই না? এখন 1 টাকার 15% ভ্যাট নিচ্ছে, 5% এসডি নিচ্ছে, 5% সারচার্জ নিচ্ছে, মোটামুটি 21% পড়ে যায়। এখন কথা হচ্ছে যে আমরা কাকে দিচ্ছি এই ভ্যাটটা বলো তো? গ্রামীণ ফোনকে দিচ্ছি, গ্রামীণ ফোন দিচ্ছে সরকারকে। তার মানে এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ভ্যালু ট্যাক্স হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। বুঝতে পারলাম? জি স্যার। ট্যাক্স বেস অনুপাতে ট্যাক্সকে 4 ভাগে ভাগ করেছে। ইনকাম ট্যাক্স, যেটাকে বললাম ডাইরেক্ট ট্যাক্স, ইনকামের উপর যখন ট্যাক্স হবে এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ওয়েলথ ট্যাক্স, সম্পদের উপরও ট্যাক্স দিতে হয়। তোমার একটা সম্পদ আছে, ইনকাম নাই, বিশাল সম্পদ আছে, হ্যাঁ সম্পদের লিমিট আছে, সেই লিমিট যখন এক্সিড করবে বা সেই সম্পদের উপর তোমাকে একটা ট্যাক্স দিতে হবে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স তো আমি একটু আগে আলোচনা করলাম। এক্সপেন্ডিচার ট্যাক্স, ব্যয়ের উপর ট্যাক্স, তুমি ব্যয় করেছো সেখানেও ট্যাক্স দিতে হয়। বলো বলো। বিদেশ থেকে যখন আমরা যেমন কার ক্রয় করে ইম্পোর্ট করে নিয়ে আসে, ওইখানে তো আমরা ট্যাক্স দিয়ে নিয়ে আসি। যখন আবার আমরা বাংলাদেশে চালাই তখন যে লাইসেন্সের যে টাকাটা যায় সেটা মানে কি হিসেবে নেয়? যেমন মোটরসাইকেলে বাইরে হলে আমাদের ধরে, লাইসেন্স ধরে আর কি। আচ্ছা আচ্ছা, একটু পরে আসতে আমার একটা কল আসছে।
The time is a long period. Okay. কোন ঘরে? আচ্ছা না আচ্ছা, এই কে যেন বলছিলে যে মোটরসাইকেলের ক্ষেত্রে, একটু বলো তো আমার। স্যার আমি বলছিলাম বলো বলো। আর যখন আমরা বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসি তখন তো ট্যাক্স দিয়ে নিয়ে আসি, আবার হ্যাঁ, এখন ট্যাক্স দিয়ে নিয়ে আসি। দেশের ভিতরে যে লাইসেন্সের টাকাটা নেয় সেটা বলছিলাম। হ্যাঁ, সেটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্স, সেটা তো ফি আকারে নেয়, সেটা কিন্তু ট্যাক্স বলে না, লাইসেন্স ফি বলে না। স্যার হ্যাঁ, স্যার। যারা কার চালায় তারা যে রোড লাইসেন্স- ফি নেয় এটা এই রোড লাইসেন্স ফিটা ফিও কিন্তু কোনটা? আমরা গভর্নমেন্ট রেভিনিউ বা পাবলিক রেভিনিউর মধ্যে কিন্তু পড়ে আসছে, যে ফি, নন ট্যাক্স রেভিনিউ, এটা হচ্ছে নন ট্যাক্স ফি। হ্যাঁ বলো। কি হলো বলো, তারপর কি হয়েছে? স্যার যারা রোড ফি দেয়, যারা কার চালায় তারা প্রত্যেক বছর বছর রোড ফি রিনিউ করে, এটা কোন ট্যাক্সের ভিতরে পড়তেছে?
হ্যাঁ, যারা কার করে তারা প্রতি বছরে তাদের কারের সিসি অনুযায়ী তাদেরকে একটা অ্যামাউন্ট জমা দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে যে এটাও ট্যাক্স, এটা ওয়ান কাইন্ড অফ ট্যাক্স জি স্যার। বা ফি যাই বলি না কেন, ফিটা তো ট্যাক্সের মতোই হচ্ছে, একটু ডিফারেন্ট নামে দিয়েছে। শোনো, একটা ট্যাক্স নামে যদি এত কিছু আসে তাহলে তখন মানুষের কাছে খুব কষ্ট লাগবে, ঠিক আছে? তো এত টাকা আমি দিচ্ছি, সুতরাং ট্যাক্সটাকে বিভিন্ন নামে খাওয়াচ্ছে পাবলিক রে। সবগুলোই তো রেভিনিউ গভর্নমেন্টের জন্য। গভর্নমেন্টের সব রেভিনিউ সবই ঠিক আছে, কিন্তু এই বিভিন্ন নাম দিয়ে খাওয়াচ্ছে, কখনো ট্যাক্স দিয়ে খাওয়াচ্ছে, কখনো ভ্যাট দিয়ে খাওয়াচ্ছে, কখনো এসডি দিয়ে খাওয়াচ্ছে, কখনো সিডি দিয়ে খাওয়াচ্ছে, কখনো আরডি দিয়ে খাওয়াচ্ছে, কখনো এআইটি দিয়ে খাওয়াচ্ছে, হ্যাঁ, কখনো ট্যারিফ দিয়ে খাওয়াচ্ছে, কখনো ইম্পোর্ট ডিউটি দিয়ে খাওয়াচ্ছে, যেভাবে পারে লেভি দিয়ে খাওয়াচ্ছে, যেভাবে পারে ফি দিয়ে খাওয়াচ্ছে, টুল দিয়ে খাওয়াচ্ছে। এই যে যমুনা সেতু দিয়ে কার যে পারাপার করছে, এটা টুল নিচ্ছে না? এটা তো ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। জি স্যার। তো এই আর কি। তারপর পজিটিভ নেগেটিভ ট্যাক্স, প্রপোর্শনাল, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ ট্যাক্স। এটা একটু দেখি, প্রপোর্শনাল, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, এই ট্যাক্সটা একটু দেখি। এখানে দেখো, এখানে পজিটিভ নেগেটিভ ট্যাক্স বুঝলাম না স্যার। পজিটিভ নেগেটিভ ট্যাক্স বুঝো নাই? আচ্ছা, পজিটিভ নেগেটিভ ট্যাক্স হচ্ছে, দাঁড়াও আসে, এখানে আছে, কই পজিটিভ নেগেটিভ ট্যাক্স কই? পজিটিভ নেগেটিভ ট্যাক্স হচ্ছে যে, মনে করো যে তোমার আয়ের উপর যে পরিমাণ টাকা আসলো ট্যাক্স দিতে হবে, এটা পজিটিভ ট্যাক্স। অনেক সময় বিজনেসে লস হয়, তখন সেটা নেগেটিভ হয়ে যায়, সেটাকে বলছে নেগেটিভ ট্যাক্স। এই আর কিছুই না, এমনি একটু ভাগ টাগ করছে আর কি। জি স্যার, বুঝছি। থ্যাংক ইউ স্যার। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটা প্রপোর্শনাল ট্যাক্স, প্রোগ্রেসিভ ট্যাক্স, তারপরে রিগ্রেসিভ ট্যাক্স, ডিগ্রেসিভ ট্যাক্স, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রপোর্শনাল ট্যাক্স কি? প্রপোর্শন বলতে কি? সমানুপাতিক, তাই না? সমানুপাতিক। A proportional tax is one in which whatever the size of the income, the rates of taxation remains constant. তোমার আয়ের লেভেল বা আয়ের সাইজ যাই হোক না কেন, একটা রেটে তোমার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে। সে ধরো 10% ট্যাক্স। তাহলে এবার তোমার ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, তাহলে তুমি 1 লাখ টাকার উপর 10%, 10,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিবা। আর যার ইনকাম হচ্ছে তোমার 5 লাখ টাকা, সে দেবে 50,000 টাকা ট্যাক্স। এই তো, এটা হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স। আর প্রোগ্রেসিভ ট্যাক্সটা হচ্ছে যে আয় বাড়ার সাথে সাথে ট্যাক্স রেটও বাড়বে। আয় বাড়ার সাথে সাথে ট্যাক্স রেটও বাড়বে, এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। মনে করো তুমি 1 লাখ টাকা ইনকাম, তুমি 10% ট্যাক্স দিবা। 5 লাখ টাকা ইনকাম হলে 15% ট্যাক্স দিবা। 5 লাখ টাকা ইনকাম হলে 20% ট্যাক্স দিবা। 15 লাখ ইনকাম হলে 25% ট্যাক্স দিবা। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স when burden falls more heavily on the poor than the rich, tax rate decreases as the tax base or income increases. যে রিগ্রেসিভ ট্যাক্সটা হচ্ছে গরিবের উপর বেশি ট্যাক্স, ধনীর উপর কম ট্যাক্স, এটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। যেমন সেলস ট্যাক্স is a regressive tax. If two individuals spend same amount on a given product, they will both pay same sales tax. মনে করো যে তুমি অ্যাপেক্স থেকে একটা জুতো কিনবা, অ্যাপেক্স থেকে কিনতে গেলে সেখানে ভ্যাট আছে 15% বা 7%, বা তুমি 7% হারে তুমি সেখানে ভ্যাট দিচ্ছ। এখন আরেকজন বিলিয়নার, সে অ্যাপেক্স থেকে ওই জুতোটাই যে সে যদি কিনে, তাহলে একই পরিমাণ তো সেও ট্যাক্স দেবে। তাহলে বিলিয়নার সে যে ট্যাক্স দিল, তুমি গরিব বা আমি গরিব, একই পরিমাণ ট্যাক্স দিলাম, আলটিমেটলি তার তুলনায় তো আমি তাহলে বেশি দিলাম। ও জি স্যার। তারপর হচ্ছে ডিগ্রেসিভ ট্যাক্স। ডিগ্রেসিভ ট্যাক্সটা হচ্ছে যে ট্যাক্সেস হুইচ আর মিডলি প্রোগ্রেসিভ, মানে হালকা প্রোগ্রেসিভ হবে, একটা পর্যায়ে সেটা থেমে যাবে।
ঠিক আছে, সেটা হচ্ছে ডিগ্রেসিভ ট্যাক্স। কিভাবে? মনে করো এখানে একটা স্ল্যাব দিয়েছে, প্রথম 2.5 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে না, পরবর্তী 4 লাখ টাকার উপর 10% ট্যাক্স দিতে হবে, পরবর্তী 5 লাখ টাকার উপর 15% ট্যাক্স দিতে হবে, পরবর্তী 6 লাখ টাকার উপর 20% ট্যাক্স দিতে হবে, তার পরবর্তী 30 লাখ টাকার উপর 25% ট্যাক্স দিতে হবে, তারপরেও যদি কারো ইনকাম থাকে তার উপর 30% ট্যাক্স। দেখো, তারপরে যত ইনকামই থাকুক না কেন 30% ট্যাক্স, তাহলে একটা পর্যায়ে ছিল। আর তারপরে কিন্তু তার আয় অনুযায়ী কিন্তু ট্যাক্স রেট কিন্তু বাড়ছিল, তাহলে এটাকে বলছে ডিগ্রেসিভ ট্যাক্স। এটা তো প্রোগ্রেসিভের মতো হয়ে গেল স্যার। প্রোগ্রেসিভ হতে হতে একটা পর্যায়ে যায় কিন্তু থেমে গেল, ফ্ল্যাট হয়ে গেল। এই যে দেখো, অন দ্য নেক্সট ব্যালেন্স 30%, তোমার যতই হোক না কেন কিছুটা প্রোগ্রেসিভ। এই যে বলছে ট্যাক্সেস হুইচ আর মিডলি প্রোগ্রেসিভ, এই যে এগুলো প্রোগ্রেসিভ, আয়ও বাড়ছে, ট্যাক্স রেটও বাড়ছে। স্যার কিন্তু আমাদের দেখো দেশে তো এই সিস্টেমটা চালু আছে। তারপর 30%। বুঝতে পারলাম? জি স্যার। স্যার আমাদের দেশে তো এই সিস্টেমে ট্যাক্স গুলো কালেক্ট করা হয়। আমাদের দেশে যে ডিগ্রেসিভ ট্যাক্স, হাম হাম করে দরজা লাগাচ্ছে, মিউট করে রাখো। ওকে, তাহলে ট্যাক্স তো হয়ে গেল। এই যে এখানে যেগুলো তোমরা পড়বা, বললাম তোমরা এখান থেকে বই থেকে এবার পড়ে নেবা। গুড ট্যাক্স সিস্টেম, ভালো ট্যাক্স সিস্টেমের ফিচার্স কি কি, তাহলে পড়ে নেবা। ওই যে ক্যানন গুলোই হচ্ছে ভালো ট্যাক্স সিস্টেমের বৈশিষ্ট্য। স্যার আমার একটা জানার বিষয় ছিল। শিওর বলো। স্যার এই যে ল্যান্ড ট্যাক্স যেটা ভূমি কর যেটা দেয়, এটা সেটা তো আপনার একটা গ্র্যাজুয়ালি দেয়, তারপরে দেখা যায় যে কিছু ট্যাক্স মওকুফ ট্যাক্স। তো এই ট্যাক্সটা কিভাবে মানে কমিয়ে দেয়? জমির পরিমাণ বেশি থাকলেও যেন কম ট্যাক্স দেয়, এটা কোন ট্যাক্সের মধ্যে পড়ে? বুঝি নাই, আবার একটু বুঝিয়ে বলো তো। আর এই যে জমির যে ট্যাক্স দেয় এটা কোন ট্যাক্সের মধ্যে পড়ে? আবার জমি ট্যাক্স দিতে গিয়ে দেখা যায় যে আপনার ওই যে কিছু পরিমাণ জমি মানে একটা সার্টেন মানে পরিমাণ, তো এতদূর পর্যন্ত কম ট্যাক্স নেয়, অথচ জমির পরিমাণ অনেকটা বেশি হয়। অথচ আলাদা আলাদা যদি দিতে যাই আচ্ছা, সেখানে দেখা প্রথম যায় যে কথা বলি, জমিটা তোমার আছে, তোমার এটা কি সেটা বলো। আপনার এমনি ফসলি জমির ট্যাক্স মনে করেন, বা আরে বাড়ির বাবা, যে ট্যাক্স। জমিটা তোমার হচ্ছে একটা সম্পদ, জি ঠিক আছে? জি স্যার। তাহলে সম্পদের উপর যে তুমি যে ট্যাক্স দিচ্ছ সেটা ওয়েলথ ট্যাক্স, ওই যে আমরা পড়ে আসলাম। জি এখন হচ্ছে যে জমির উপর এগুলা যে ল্যান্ড রেভিনিউ যেটা বা ল্যান্ড ট্যাক্স যেগুলা, এগুলো যে পৌরসভায় দিতে হয়, তারপরে ইউনিয়ন পরিষদে দিতে হয়, সিটি কর্পোরেশনে দিতে হয়, এগুলো রেট আছে, এগুলো রেট অনুযায়ী দিতে হয়। স্ল্যাব আছে, এই স্ল্যাব গুলো আমি জানি না, এগুলো রেট ওই যে যারা তহসিলদার মানে ওই যে নায়েব বলে আর কি, ভূমি অফিসার। ওরা এগুলো নির্ধারণ করে এই ট্যাক্সটা আদায় করে একটা রসিদ বই আছে, সেখানে একটা খতিয়ান আছে, সেই খতিয়ান বা যার নামে ল্যান্ড আছে সেখানে লিখে তোমাকে একটা রিসিপ্ট দিয়ে দেবে। এই এতটুকু আমি জানি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সেগুন না নীলা, জি স্যার সেগুন বলেন। না নীলা, তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে কি? না তো কেউ স্যার। পড়ছে? তোমার পাশে কেউ পড়ছে? কেউ যেন রিডিং করছে। হ্যাঁ, কেউ মনে হয় কিছু পড়লে। হ্যাঁ আমার বোন পড়তেছে স্যার সাইড থেকে। হ্যাঁ যেমন মিউট করে রাখে। হ্যাঁ মিউট করলাম তো। করে রাখো। হ্যাঁ। আচ্ছা, দেখো, রুল অফ ট্যাক্স ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা এই বললাম পুরো আলোচনাটা এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? এর আগেও যে আলোচনা করলাম যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন ট্যাক্সের ভূমিকা কি। দেশের অর্থনৈতিক মূল চালিকাই হচ্ছে কি? ট্যাক্স। এখানে ছোট ছোট ভাবে বিভিন্ন ভাবে তোমার করেছে। যেমন প্রথমে বলছে অপটিমাম অ্যালোকেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস। প্রথমত হচ্ছে
রিসোর্সের অপটিমাম অ্যালোকেশন করা হয় ট্যাক্সের দ্বারা। এই যে রেভিনিউ ট্যাক্স যে কালেক্ট করা হয়, কালেক্ট করে এবার দেখা গেল যে এই ঠিকই আছে কিন্তু হচ্ছে না কেন? নীলা আপা, আপনি মিউট করতে পারেন নাই মনে হয়, একটু কাইন্ডলি দেখবেন। আচ্ছা, এখানে অপটিমাম অ্যালোকেশন অফ অ্যাভেলেবল রিসোর্সেস যেটা ছিল, যে এটার দ্বারা কিভাবে যে গভর্নমেন্ট ট্যাক্স আকারে বা ট্যাক্স ফরম্যাটে বিভিন্ন মানে তারা পাবলিক রেভিনিউ কালেক্ট করছে। পাবলিক রেভিনিউ কালেক্ট করার পর এই মনে করো যে তোমার টোটাল ট্যাক্স আসছে 10,000 টাকা, তোমার 60,000 টাকা ইনভেস্টমেন্ট আছে, তাহলে 60,000 টাকার 15% কত হয়? 9,000। হ্যালো, জি স্যার। 60,000 টাকা হচ্ছে, তাহলে তোমার হচ্ছে 9,000। তাহলে তোমার 10,000 টাকা ট্যাক্স আসছে, তোমার ডিপিএস হচ্ছে 60,000 টাকা ছিল, 60,000 টাকার 10% হচ্ছে তোমার 9,000, তার মানে 9,000 টাকা তুমি ট্যাক্স মকুব পাবা। এবার তোমার 1,000 টাকা ট্যাক্স দিলেই হবে। বুঝতে পারলাম? তখন জেনারেল পিপল কি মনে করবে? জেনারেল পিপল মনে করবে তাহলে আমি কিছু ডিপিএস করি, ডিপিএস করলে আমি সেখানে ট্যাক্স বেনিফিট পাবো, তাই নয় কি? আচ্ছা, জেনারেল পিপল যখন ব্যাংকে একটা ডিপিএস করলো, ব্যাংক যখন তারা ডিপোজিট আকারে সে মানিটা নিল, এবার ব্যাংক তো তাকে একটা ইন্টারেস্ট দিবে, সে ধরো 6% এর ইন্টারেস্ট দেবে তাকে, কিন্তু এই টাকাটা তো ব্যাংকের আবার আর্ন করতে হবে, আর্ন করলে তো তাকে 6% আরে দিতে পারে। ব্যাংক তখন এই টাকাটাকে কি করবে, কোনো একটা ইনভেস্টমেন্ট পারপাসে সে লোন দেবে, বড় একটা ইনভেস্টমেন্ট পার্টির কাছে সেটা লোন দেবে, তারা একটা বড় ইন্ডাস্ট্রি করছে বা ফ্যাক্টরি করছে, সেখানে লোন দেবে। তাহলে তোমার দ্বারা এই যে ট্যাক্সিং এর সিস্টেম দ্বারা সেভিং কে এনকারেজ করা হলো, ইনভেস্টমেন্ট কে এনকারেজ করা হলো।
রিডাকশন অফ ইনইকুয়ালিটিজ ইন ইনকাম এন্ড ওয়েলথ অনেকবার বলেছি, অ্যাক্সেলারেটিং ইকোনমিক গ্রোথ সেটাও বলেছি, প্রাইস স্টেবিলিটি। আরেকটা মজার বিষয় যে প্রাইস স্টেবিলিটি মেইনটেইন করে ট্যাক্সের দ্বারা। কিভাবে করে? ওই যে গতদিন একটু বলেছিলাম, পেঁয়াজের দাম যখন হয়ে গেল 280 টাকা কেজি, তার কিন্তু তখন 50 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করেছে, ঠিক আছে? বাংলাদেশ সরকার এই চিনি মিলগুলো, সুগার মিলগুলো লস দিয়ে কেন চালাচ্ছে? সুগার মিলগুলো লস দিয়ে এই কারণে চালাচ্ছে যে না হলে এই সুগার এমন একটা আইটেম যে আইটেমে মনে করো যে যারা ইম্পোর্ট করছে তারা মনোপলি বিজনেস করবে। এখন দেখা গেল যে তারা সুগার ইম্পোর্ট করে 120 টাকা 50 টাকা কেজি বিক্রি করতে পারে না, কারণ সরকারি চিনি সেখানে দিচ্ছে 60 টাকা 65 টাকা কেজি। এই যে প্রাইস স্টেবিলিটি করে, ঠিক আছে? আরেকটা যে কন্ট্রোল মেকানিজম, কন্ট্রোল মেকানিজমের ক্ষেত্রে ইনফ্লেশনকে সে কন্ট্রোল করে ট্যাক্সিং এর দ্বারা। কনজাম্পশন অফ লিকুইড অর লাক্সারি গুডস টু প্রোটেক্ট দ্য লোকাল ফুড ইন্ডাস্ট্রি ফ্রম দ্য আনইভেন কম্পিটিশন। এই হচ্ছে তোমার রুল অফ ট্যাক্স ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। বুঝতে পারলা কিনা? জি স্যার। জি স্যার। তো তারপর আসছে ইমপ্যাক্ট, ইনসিডেন্টস এন্ড ইফেক্ট অফ ট্যাক্স। আমরা এগুলো আলোচনা করে আসছি। ইমপ্যাক্ট, ইনসিডেন্টস এন্ড ইফেক্ট অফ ট্যাক্স ধরিয়ে দিই আমি, অলরেডি আমি আলোচনা করে আসছি। ট্যাক্স ইমপ্যাক্টটা কি? ট্যাক্স ইমপ্যাক্ট হচ্ছে ইমিডিয়েট মানি বার্ডেন when tax falls on the person who pays the tax in the first instance, who has the legal responsibility to pay. এটা হচ্ছে ট্যাক্স ইমপ্যাক্ট। যেমন তাহলে যে ম্যানুফ্যাকচারার কাছে সরকার যখন বলল, সরি ম্যানুফ্যাকচারার না, ইম্পোর্টার কাছে সরকার যখন বললো যে তোমার এখন এই ইম্পোর্ট করছে এই প্রোডাক্টের উপর এত % তোমাকে ট্যাক্স দিতে হবে, তাহলে সে কিন্তু তার কিন্তু লিগ্যাল রেসপন্সিবিলিটি আছে সেই ট্যাক্স পে করে পণ্যটা বন্দর থেকে খালাস করা। ফার্স্ট ইনস্ট্যান্স যে ট্যাক্সটা দিচ্ছে এটা হচ্ছে ট্যাক্স ইমপ্যাক্ট। বুঝতে পারলাম? ট্যাক্স ইমপ্যাক্ট একবার বুঝতে পারিনি একটু। একবার বলছি, মানে যার উপর ট্যাক্সটা বর্তাবে তারই ওই মুহূর্তে ট্যাক্সটা পে করতে হবে, এটা হচ্ছে ট্যাক্স ইমপ্যাক্ট। যেমন ইনকাম ট্যাক্স, আয়ের উপর ট্যাক্স, আয়ের উপর সরকার আমাকে বর্তায় দিচ্ছে, আমি সরকারকে দিচ্ছি, ফার্স্ট ইনস্ট্যান্সে আমি এই ট্যাক্সটা পে করছি, মানে আমি হচ্ছে লিগ্যাল রেসপন্সিবিলিটি আমার আছে এই ট্যাক্সটা পে করার। তার মানে এটা হচ্ছে ট্যাক্স ইমপ্যাক্ট। ট্যাক্স ইনসিডেন্স হচ্ছে ফাইনাল মানি বার্ডেন অফ দ্য ট্যাক্স। আলটিমেটলি ফাইনালি যে এই টাকাটা পে করছে সেটা হচ্ছে ট্যাক্স ইনসিডেন্স। এই যে বললাম ইম্পোর্টার যখন ট্যাক্স দিচ্ছে সেটা হচ্ছে ট্যাক্স ইমপ্যাক্ট। ইম্পোর্টার এই ট্যাক্সটাকে হোলসেলারকে দিয়ে দিচ্ছে, হোলসেলার রিটেলারকে দিচ্ছে, কনজিউমারের কাছ থেকে নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে ট্যাক্স ইনসিডেন্স। ট্যাক্স ইনসিডেন্স ইজ অন দ্য পারসন, এটা যার উপর বর্তায়, ও ক্যান নট শিফট ইট টু এনিবডি এলস, সে আর কারোর উপর এটা কি করতে পারে না, ট্রান্সফার করতে পারে না। যেমন কনজিউমার পারে। তারপর হচ্ছে ইফেক্ট অফ ট্যাক্স। When tax is imposed and collected, it involves certain responses from taxpayer and the economy. Such responses can be of great variety and can profoundly, এগুলো পড়লে অনেক কথা, এগুলো তোমরা পড়বা, যেগুলো না বুঝবা আমাকে বলবা। বার্ডেন অফ ট্যাক্স, এগুলো না পড়ছি। ট্যাক্স শিফটিংটা হচ্ছে যে যার উপর বার্ডেন হবে সে আবার আরেকজনের উপর দিয়ে দিল, এটাকে বলছে ট্যাক্স শিফটিং। ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড শিফটিং বাদ দিয়ে দিলাম এগুলো। এই যে ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো একটু পড়বা, হ্যাঁ, ডিফারেন্সগুলো পড়বা।
বিজনেস ট্যাক্সেশন এন্ড ইন্ট্রোডাকশন, সোল প্রপার্টিশিপ। আচ্ছা, ব্যবসার যে ট্যাক্স আছে, সোল প্রপার্টিশিপের ট্যাক্স, পার্টনারশিপের ট্যাক্স, কোম্পানির ট্যাক্স, এগুলো তাদের ট্যাক্স দিতে হবে। লিগ্যাল ট্যাক্স পেয়ার ভার্সেস রিয়েল ট্যাক্স পেয়ার, ট্যাক্স স্ট্রাকচার ইন বাংলাদেশ। হ্যাঁ, এটা পড়া দরকার। এটা দিয়ে আজকে শেষ করবো। হ্যাঁ, ট্যাক্স স্ট্রাকচার ইন বাংলাদেশ। বাংলাদেশের ট্যাক্সের স্ট্রাকচারটা কেমন শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, বাংলাদেশের ট্যাক্স স্ট্রাকচারটা কেমন আছে এটা পড়ে আজকে শেষ করব। দেখো, মানে এক কথা হচ্ছে স্কোপ অফ ট্যাক্স ইন বাংলাদেশ, ট্যাক্সের আওতাটা কেমন। Tax structure in the country consists of both direct, that is income tax, gift tax, land development tax, non-judicial stamp, registration, immovable property tax, etc. and indirect, like custom duty, আমি সংক্ষেপে বলছি এটাকে সিডি, এক্সারসাইজ ডিউটি সংক্ষেপে এটাকে বলি ইডি, মোটর ভেহিকল ট্যাক্স, narcotics and liquid duty, VAT, SD, foreign travel tax, TT, electricity duty, advertisement tax, etc. Hello. হ্যাঁ, এই তোমরা একটু থাকো ক্লাসে, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, আমি একটু 2 মিনিট কথা বলে ব্যাক করছি। হ্যাঁ, তোমরা জিনিসগুলো তোমরা পড়ো, স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা একটু পড়ো, এগুলো একটু দেখো। ভাই কে গান জানিস, গান গা একটা। যে বলি সেই গান পড়ালেখা কর। পাস করতে হবে, বাড়াটা বুঝছ না? পড়াশোনা কর, পড়তে বলছে স্যার। আব্দুল্লাহ কাকু, বাংলাদেশ। এ ননি, আমি ননি বন্ধু কাকু তোমার অনেকদিন দেখি না আমি। ননি চুরি করতেই হবে এবার। আমি তো কাউকে অনেকদিন মিস করতেছি তোদের সবাইকে। সবাই ভিডিও চালু কর। স্যার তো শুনতে পাবে না। তো না সমস্যা নেই তো, আমরা তো এখানে পড়াশোনা করি। স্যার মিট করে রাখছে।
আবাদুল্লাহ ভিডিও চালু মিউট কর। করলেও শোনা যায় কিনা স্যার শুনতে পাবে না, পাগলের মতো কথা বলিস, স্যার অবশ্যই শুনতে পাবে। শোনা যাবে স্যারের সাউন্ড শোনাচ্ছে, স্যারের কথা আমরা শুনবো না কিন্তু স্যার আমাদের কথা শুনবো। মনে করুন স্যার দরজার পাশে গেছে, আমরা এই পাশ থেকে কথা বলছি। সজীব সজীব আসিস? মারা গেছে ওই স্যারের তো পিডিএফ ডাউনলোড করে ফেলেছে, যেটা পড়াচ্ছে যে বইটা। হ্যাঁ হ্যাঁ এবাদুল্লাহ মোটা। তা আমি কি ওই লিঙ্কটা কি পাঠাই দেবো ওই আমাদের মেসেঞ্জার গ্রুপে? দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ওখানে পুরো বইটাই আছে, 1 থেকে 3 চ্যাপ্টার, 4 থেকে 6 চ্যাপ্টার, এরকম করে 6 থেকে 9 চ্যাপ্টার এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে। আচ্ছা তুই সবাই ওখান থেকে ডাউনলোড। গ্রুপে লিংকটা দে, আমরা সবাই ডাউনলোড দিয়ে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের মেসেঞ্জার গ্রুপটাই দিলে তো হচ্ছে, ওখানে তো সবাই অ্যাডই আছে। হ্যাঁ ওটাই বলতেছি। সব গ্রুপে দিয়ে দে, যেখানে আছিস, সমস্যাটা কি? আমাদের কি ফাইনাল পরীক্ষা হবে রে? হবে জানুয়ারিতে 10 তারিখে। কে তুই কি পরীক্ষা নিয়ন্ত্রক নাকি? আরে দেখিস নি আজকে খবরে স্পেশাল ব্যাচ বিসি স্যারের জামাই স্টেকের মাথায় চুল কই? এক ফাইলে যথেষ্ট, নিয়ে নে। এই যে টাক মাথার চুলে ভরে যাক, এক ফাইলে যথেষ্ট। এই শালা আর কত চুল নিবি রে, দেখাস না? তুমি কোথায়? ধান খেতে নাকি? আমি নদীর ধারে আছি রে ভাই, এই যে নদী। বিনোদনে ভরপুর ক্লাস, বিনোদনে ভরপুর। অনলাইন ক্লাস। তুই তো মোটামুটি নদীর ধারে আছিস, অনেকে আছে মোটামুটি কি আবার নদীর ধারে একদম। ইবাদুল্লাহ ওরে বাপ রে বাপ, যে জোরে দরজা লাগলো। দাম করে দরজা বাড়ছে না। এই মুখস্থ হইলো সবার? যেটা বললাম এটা হচ্ছে মূল বিষয়, যে দুই ধরনের ট্যাক্স আছে, একটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট। দুইটারই স্কোপ অনেক বড়। একটার স্কোপ ছোট, ইনডাইরেক্ট ট্যাক্সের স্কোপটা অনেক বড়। এখানে একটা আছে অ্যানালাইসিস দিয়েছে, অ্যানালাইসিস অফ রেভিনিউ কালেকশন অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ ফর দ্য ফিসক্যাল ইয়ার 2016-17 reveals that tax revenue accounts for 86.67% of the government revenues. গভর্নমেন্টের যত রেভিনিউ হয়েছে তার 86.67% ট্যাক্স রেভিনিউ থেকে আসছে। আবার তার ডাইরেক্ট ট্যাক্স তার মধ্যে হচ্ছে 36.72%।
অফ দ্য টোটাল ট্যাক্স, মানে 86.67% যে ট্যাক্স আসছে আর 36.72% হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। 2017-18 তে তোমার দেখো রেভিনিউ টার্গেট ফর দ্য ফিসক্যাল ইয়ার 2017-18 হ্যাজ বিন সেট বাই দ্য গভর্নমেন্ট 2568.12 বিলিয়ন, যার মধ্যে তোমার 1850 বিলিয়ন ছিল তোমার রিভাইজড বাজেটে 2016-17। From the analysis of the national budget 2017-18, it can be seen that in the fiscal year 2007-18, revenue collection from income tax have been estimated. Manager. হ্যাঁ, সোনালিতে আছে। সোনালিতে আজকে দেন, সোনালিতে আগে দিছে। অগ্রণী থেকে জোনালে গেছে আজকে না, কয়েকদিন আগে গেছে। জোনাল আবার তোর ইয়েতে সোনালিতে দিছে কয়েকদিন আগে। হ্যাঁ, 2-1 দিন আগে আর কি দিয়েছে। কবে আসলে ওরা মেসেঞ্জার দিয়ে দেয় সেটা কি এক্সাক্ট ডেটটা নেওয়া যায় না, তো মানে জোনালে দিয়েছে 3-4 দিন আগে দিয়েছে, বলবে যে কয়েকদিন আগে। হ্যাঁ, সোনালিতে গেছে, কিন্তু ওরা এখনো ট্রেজারিতে পাঠায় নাই। এখানে একটা স্ট্যাটিস্টিক দিয়েছে যে টোটাল 2017-18 রেভিনিউ কালেকশনের মধ্যে ট্যাক্স থেকে আছে 851.76 বিলিয়ন, যা টোটাল ট্যাক্সের 33%। ভ্যালুয়েটেড ট্যাক্স হচ্ছে 912.54 বিলিয়ন, যা টোটাল 35.53%। ইম্পোর্ট ডিউটি ছিল 300 বিলিয়নের মতো, সাপ্লিমেন্টারি ডিউটি ছিল তোমার 384 বিলিয়নের মতো, আর আদার্স এর মধ্যে যেটা দিয়েছে আদার্স দিয়েছে 4.66% অফ দিস এগ্রিগেট টার্গেট। এই ছিল 2017-18 একটা ট্যাক্সের স্ট্রাকচার, মানে চিত্র। এখন এখানে মাল্টিপল ট্যাক্স সিস্টেম দিয়েছে। এখানে ট্যাক্সেস অন ইনকাম এন্ড প্রফিট, কোম্পানি তার ইনকামের উপর ট্যাক্স দেয়, আদার দেন কোম্পানি যারা আছে তাদের ইনকামের উপর ট্যাক্স দেবে। ট্যাক্সেস অন প্রপার্টি এন্ড ক্যাপিটাল ট্রান্সফার বা প্রপার্টির উপরে এই ট্যাক্স দিতে হয়, যেমন এস্টেট ডিউটি দিতে হয়, নারকোটিক্স ডিউটি দিতে হয়, স্ট্যাম্প ডিউটি দিতে হয়, গিফট ট্যাক্স দিতে হয়, ল্যান্ড রেভিনিউ দিতে হয়, রেজিস্ট্রেশন দিতে হয়। যে মনে করো বাইকের রেজিস্ট্রেশন যেটা করে সেটাও তো একটা ট্যাক্স, মানে সেটাকে রেজিস্ট্রেশন ফি আকারে নিচ্ছে আর কি। এগুলো ক্যাপিটাল অ্যাসেটের উপর। অনেক সময় মালিকানা ট্রান্সফার হয়, তখন একটা পেমেন্ট করে মালিকানা ট্রান্সফার করতে হয়, সেটাও হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফারের জন্য ট্যাক্স দিতে হচ্ছে। ট্যাক্সেস অন গুডস এন্ড সার্ভিসেস, পণ্য বা সেবার উপর যে ট্যাক্স আসে সেটা কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, ট্যাক্সেস অন ভেহিকলস, ইলেকট্রিসিটি ডিউটি, আদার ট্যাক্সেস এন্ড ডিউটিস, এগুলো আছে এখানে। একটু জিডিপির চিত্রটা দিয়েছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, অবশ্যই একটু দেখে নিও যে টোটাল জিডিপি, টোটাল রেভিনিউ কত পার্সেন্ট ইয়ার অনুযায়ী 11-12 থেকে 16-17 পর্যন্ত আছে এই জায়গাটাতে। এটি একটু মানে আপডেটেড না, 16-17 আছে তো, তারপরে 17-18, 18-19 সেগুলো, সেই ডাটাগুলো আছে। এই ডাটাগুলো এই জায়গাতে নাই, তো তোমরা যদি চাও কখনো আমি তোমাদেরকে দিয়ে দিতে পারবো। র্যাঙ্কিং অফ বাংলাদেশ এই দ্য পেইং ট্যাক্স, দরকার নাই এগুলো র্যাঙ্কিং অন্যান্য দেশের সাথে। একটু দেখি ওভারঅল র্যাঙ্কিং, নাম্বার অফ পেমেন্ট, নাম্বার, টাইম টু কমপ্লাই, টোটাল ট্যাক্স রেট। আফগানিস্তান, বাংলাদেশ মানে আমাদের আর কি সার্ক কান্ট্রিতে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। আফগানিস্তান র্যাঙ্কিং 163, নাম্বার অফ পেমেন্ট 20, নাম্বার অফ পেমেন্ট 33। ভুটান ভালো অবস্থায় নাকি? আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর একটা বিষয়, কালকে আমরা বাংলাদেশ ইনকাম ট্যাক্স নিয়ে আলোচনা করব। বলো। স্যার ক্লাসটা নামাজের সময় হয়ে যাচ্ছে, শিডিউলটা চেঞ্জ করা সম্ভব হবে কি? নামাজের সময় যে 4:30টার সময় ছেড়ে দিলাম, 4:30টায় তোমরা এখন নামাজ পড়ে নাও। নামাজের টাইম আছে না? জি স্যার। তাহলে পড়ে নাও এখন নামাজ। ঠিক আছে, আমি যদি 3:15 থেকে নেই 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি তো ক্লাস হবে না।
সর্বোচ্চ 1 ঘন্টা। এই যে একটু সমস্যা কি, ক্লাস করতে পারবো। চলে গেছে, এখন নামাজ পড়ে নাও, ঠিক আছে? এখনই তো ক্লাস শেষ করে দিচ্ছি। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার। কষ্ট করে, অনেক কষ্ট করে ধৈর্য